ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন নিয়ে গত কিছুদিনে যা হলো সেটাকে নাটকীয় বললে শায়দ কমই বলা হবে। প্রথমে একদম খবর ছড়িয়ে গেল নির্বাচন স্থগিত হাইকোর্টের আদেশের কথা বলে। হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই আবার খবর আসলো না, নির্বাচন হচ্ছে, একদম নির্ধারিত তারিখ ৯ সেপ্টেম্বরই হচ্ছে। ঠিক। এই যে একটা চরম অনিশ্চয়তা আর তারপর আবার এই নিশ্চয়তা, এই ব্যাপারটা নিয়েই আজ আমরা একটু বিস্তারিত কথা বলবো, তাই না? ক্যাম্পাসে তো এটা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে নিশ্চয়ই। একদম ঠিক বলেছেন। আজকের আলোচনাটা মূলত এই পরিস্থিতিটাকে কেন্দ্র করেই। আমরা চেষ্টা করব বুঝতে ডাকসু নির্বাচন ঘিরে ঠিক কি ঘটছে, মানে বিশেষ করে ছাত্র নেতাদের সাম্প্রতিক বক্তব্যগুলো যদি দেখি। হ্যাঁ, ওনাদের বক্তব্য। তাদের তোলা কিছু বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ আছে, আবার একই সাথে নির্বাচন করার ব্যাপারে তাদের যে একটা দৃঢ় সংকল্প, এইসবই কিন্তু উঠে এসেছে আমাদের হাতে থাকা তথ্যে। আর আমরা যে তথ্যের ভিত্তিতে আলোচনা করছি সেটা মূলত ছাত্রনেতা এস.এম. ফরহাদ আর সম্ভবত তার সঙ্গীদের দেওয়া কিছু সাম্প্রতিক বক্তব্যের একটাই তো। হ্যাঁ ঠিক। সুতরাং আমাদের আলোচনা কিন্তু এই নির্দিষ্ট উৎসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অবশ্যই আমাদের লক্ষ্যও সেটাই, এই উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচনের এখনকার অবস্থাটা একটু পরিষ্কারভাবে বোঝা। নির্বাচনে বাধা দেওয়ার জন্য যে একটা ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে, বেশ জোরালো অভিযোগ। হ্যাঁ, সেটা বিস্তারিত তুলে ধরা, তবে অবশ্যই এটা উৎসের বক্তব্য হিসেবেই। আর এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন হতে পারে সে ব্যাপারে উৎসে কি ইঙ্গিত আছে, আর সবচেয়ে জরুরি নির্বাচনের শেষমেশ কি হতে চলেছে সে নিয়ে একটা ধারণা তৈরি করা। আচ্ছা বেশ, তাহলে শুরুতেই ওই বিভ্রান্তির বিষয়টা নিয়ে একটু কথা করি। প্রথমে স্থগিতের খবর, তারপরেই আবার হচ্ছে ঘোষণা। এই যে দ্রুত পট পরিবর্তন, এটা তো বেশ একটু অস্বাভাবিক শোনায়। উৎস থেকে কি কিছু বোঝা যায় ঠিক কিভাবে এই কনফিউশনটা ছড়ালো আর কিভাবে পরিষ্কার হলো ব্যাপারটা? ক্লিপটাতে যা বলা হয়েছে সেই অনুযায়ী ঘটনাটার শুরু হাইকোর্টের একটা আদেশকে কেন্দ্র করে। আচ্ছা। সেই আদেশের ভিত্তিতেই নির্বাচন স্থগিত, এরকম একটা খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এটা একটা উত্তেজনা বা হয়তো হতাশার মতো পরিস্থিতি তৈরি করে থাকবে, যদিও উৎসের সরাসরি সেই প্রতিক্রিয়ার কথা বলা নেই। তবে জরুরি বিষয় হলো এর খুব অল্প সময়ের মধ্যেই সিচুয়েশনটা পাল্টে যায়। কিভাবে পাল্টালো, উৎস কি বলছে? বক্তাদের মতে তারা সম্ভবত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজীবীদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন। তখনই জানা যায় যে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশটা স্থগিত করে দিয়েছেন। ও আচ্ছা, তার মানে আইনগত বাধাটা থাকল না। হ্যাঁ একদম, নির্বাচন অনুষ্ঠানে আইনগত আর কোনো বাধা থাকল না। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিভ্রান্তিটা কাটে আর কি, এবং ফাইনালি নিশ্চিত হয় যে নির্বাচন ৯ সেপ্টেম্বরই হবে। উৎসের একজন বক্তা তো খুব স্পষ্ট করেই বলেছেন ডাকসু ৯ সেপ্টেম্বরই হবে। এই ঘোষণাটাই আসলে বিভ্রান্তিটা দূর করে। বেশ, এই আইনি মারপ্যাচ, বিভ্রান্তি এগুলো পেরিয়ে যখন নির্বাচনটা নিশ্চিত হল, ঠিক তখনই তো উৎসের বক্তব্যে একটা নতুন মাত্রা যোগ হল, সেটা হল ষড়যন্ত্রের অভিযোগ। হ্যাঁ, এবং অভিযোগটা বেশ জোরালো। খুবই জোরালো। বলা হচ্ছে এটা নাকি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একটা বিশেষ চক্র, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। উৎস কি এই চক্র বা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে কিছু বলে? কারা এরা? হ্যাঁ, এখানেই আসলে বিষয়টা বেশ সিরিয়াস দিকে মোড় নেয়। যে তথ্য পাওয়া গেছে তাতে বক্তারা কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠীর দিকে সরাসরি ইশারা করেছেন। প্রথমে একটু অস্পষ্টভাবে একটা চক্রের কথা বলা হলেও পরে কিন্তু আরও নির্দিষ্ট করে কিছু নাম বা পরিচয় উল্লেখ করা হয়েছে। যেমন পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরা, এই কথাটা হুবহু উৎসে ব্যবহার করা হয়েছে। আরও বলা হয়েছে নব্য ফ্যাসিস্ট হওয়ার পথে যাওয়া একটা দলের কথা। এই শব্দগুলো ফ্যাসিস্ট, এগুলো তো খুবই স্ট্রং আর রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ। অবশ্যই। তবে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু কেবল উৎসে যা বলা হয়েছে, যে অভিযোগ করা হয়েছে বা যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটাই তুলে ধরছি। এর সত্যতা যাচাই করা আমাদের কাজ নয়। না না, অবশ্যই আমরা শুধু রিপোর্ট করছি। কিন্তু প্রশ্ন হল, কেন এই পক্ষগুলো নির্বাচন বানচাল করতে চাইবে বলে বক্তারা মনে করছেন? উৎসে একটা কথা আছে, নির্বাচনকে ভয়ে পায়। এই কারণটা কি যথেষ্ট, নাকি এর চেয়ে বেশি কিছু বলা হয়েছে?
কেন তারা ভয় পাবে? তাদের বিশেষ কোনো স্বার্থের কথা কি উল্লেখ করা হয়েছে? উৎস মূলত বলছে যে এই পক্ষগুলো নির্বাচনে তাদের যে সম্ভাব্য পরাজয় সেটা নিয়েই ভীত। তারা হয়তো মনে করছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করবে, তাই তারা নির্বাচনটাই হতে দিতে চাইছে না। আচ্ছা। উৎসের ভাষ্য অনুযায়ী আমরা জানি কারা নির্বাচনকে ভয় পায়। এর বাইরে খুব সুনির্দিষ্ট কোনো কারণ বা স্বার্থের কথা ক্লিপটাতে নেই। তবে যেভাবে চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টানা হয়েছে, হ্যাঁ, সেই সংযোগটা। তাতে বক্তারা সম্ভবত বোঝাতে চাইছেন যে এটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে ছাত্র সমাজের যে গণতান্ত্রিক অধিকার বা মতপ্রকাশের স্বাধীনতা সেটাকে হয়তো ছোট করে আনার চেষ্টা চলছে। তারা এটাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্যা হিসেবে দেখছেন না, বরং একটা দেশব্যাপী ট্রেন্ড হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যেখানে তাদের ভাষায় গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শক্তি সক্রিয়। এই যে একটা বৃহত্তর প্রেক্ষাপট, এর সাথে তো শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে উৎসে। ডাকসু নির্বাচনকে তো দেখা হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হিসেবে। এই জুলাই বিপ্লব এটা আসলে কি? মানে গত কয়েক মাসের ছাত্র আন্দোলনের সাথে ডাকসুর সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, এই জুলাই বিপ্লব কথাটা উৎসের বক্তব্যে বেশ কয়েকবার এসেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে গত কয়েক মাসে কোটা সংস্কার বা অন্যান্য দাবিতে যে একটা বড় ছাত্র আন্দোলন হয়েছিল এবং যার প্রভাবে সরকারেরও পরিবর্তন ঘটেছিল, হ্যাঁ, সেই আন্দোলন। সেই পুরো ঘটনা প্রবাহকেই বক্তারা জুলাই বিপ্লব বলছেন। তাদের মতে এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি বা লক্ষ্যই ছিল ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, আর তার একটা অবিচ্ছেদ্য অংশ হল নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন। অবশ্যই। ডাকসু যেহেতু দেশের সবচেয়ে পুরনো আর ঐতিহ্যবাহী ছাত্র সংসদ, তাই এর নির্বাচন হওয়াটাকে তারা ওই বৃহত্তর ছাত্র আন্দোলনের একটা বিজয় বা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখছেন। দীর্ঘদিন পর এই নির্বাচন হচ্ছে, এটা তাদের কাছে শুধু একটা রুটিন কাজ না, বরং ছাত্রদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটা জরুরি ধাপ। আর এই আকাঙ্ক্ষা পূরণের পথে যদি কোনো বাধা আসে, শিক্ষার্থীরা যে সেটা প্রতিহত করবে, সেই দৃঢ়তার কথা তো খুব জোরের সাথেই বলা হচ্ছে। যেমন, আমি কোট করছি, কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছাইতে পারবে না, শিক্ষার্থীরাই জিতবে। এমনকি ষড়যন্ত্রকারীদের নাকি আগামী ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। এই কথাগুলো তো বেশ আত্মবিশ্বাসী শোনাচ্ছে, তাই না? নিঃসন্দেহে খুবই আত্মবিশ্বাসী কথা। এই উক্তিগুলো থেকে বোঝা যায় শিক্ষার্থীদের অবস্থানটা বেশ শক্ত। লাল কার্ড দেখানো এই প্রতীকী কথাটা ব্যবহার করে তারা আসলে ওই কথিত ষড়যন্ত্রকারীদের প্রতি একটা ফাইনাল ওয়ার্নিং দিচ্ছেন। এর মাধ্যমে তারা বোঝাতে চাইছেন যে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কথাও বলা হয়েছে এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটা শুধু মুখের কথা নাও হতে পারে, বরং জুলাই বিপ্লবের অভিজ্ঞতা থেকে পাওয়া একটা কনফিডেন্সও হতে পারে। তারা মনে করছেন যেহেতু একবার তারা বড় পরিবর্তনে ভূমিকা রেখেছেন, তাই ডাকসু নির্বাচন বানচালের চেষ্টাও তারা রুখে দিতে পারবেন। একই সাথে অন্যান্য ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলগুলোকেও এই কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে, সোচ্চার হতে আহ্বান জানানো হয়েছে। এটাও তাদের ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টারই ইঙ্গিত দেয়। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, এই রকম দৃঢ় অবস্থান, লাল কার্ড দেখানোর হুঁশিয়ারির পাশাপাশি একই বক্তব্যে আবার শিক্ষার্থীদের শান্ত থাকার কথাও বলা হচ্ছে। শান্ত থাকবেন, আবার দায়িত্বশীল আচরণ করতে পারি কথাটাও আসছে। ডাকসু নির্বাচন উপলক্ষে যে একটা উৎসবের আমেজ, ডাকসু উপলক্ষে যে উৎসব বিরাজ করছে থাকার কথা বলা হচ্ছে, তার সাথে এই সংযমের ডাক, এই দুটো মেসেজ একসাথে কেন? মানে উৎস থেকে কি বোঝা যায় এর কারণ? একদিকে কঠোর হুঁশিয়ারি, আবার শান্তির ডাক। হ্যাঁ, এটা সত্যি একটা ইন্টারেস্টিং পয়েন্ট, আর সম্ভবত বেশ স্ট্র্যাটেজিক একটা মুভ। দেখুন, যখন ষড়যন্ত্র, ফেসিস্ট এই ধরনের শব্দ ব্যবহার করে প্রতিপক্ষকে আক্রমণ করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা তৈরি হওয়ার রিস্ক থাকে। অবশ্যই ক্যাম্পাসে একটা উত্তেজনা ছড়াতে পারে। ঠিক, ক্যাম্পাসে বাদানুবাদ, এমনকি সংঘাতের আশঙ্কাও তো থাকে। সম্ভবত এই সিচুয়েশনটা এড়ানোর জন্যই শিক্ষার্থীদের শান্ত আর দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হচ্ছে। এর কয়েকটা কারণ থাকতে পারে। মানে উৎসের বক্তব্যের আলোকে যদি আমরা ভাবি, যেমন কি কারণ হতে পারে? প্রথমত, তারা হয়তো দেখাতে চাইছেন যে ছাত্ররা উস্কানির মুখেও বেশ ম্যাচিওর আচরণ করতে পারে।
তারা যে শুধু আন্দোলনই করতে পারে তা নয়, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিকমতো শেষ করতেও তারা আগ্রহী এবং তার জন্য যে পরিবেশ দরকার সেটা বজায় রাখতেও তারা দায়িত্বশীল। আচ্ছা, এটা একটা দিক। দ্বিতীয়ত, তারা হয়তো চায় না যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক যা নির্বাচন স্থগিত বা বানচাল করার নতুন কোনো অজুহাত তৈরি করে দেবে। মানে প্রতিপক্ষের হাতে কোনো সুযোগ তুলে দিতে তারা নারাজ। এটাও লজিক্যাল। আর তৃতীয়ত, এই শান্ত থাকার আহ্বানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপরও একটা ইনডিরেক্ট চাপ তৈরি করা হচ্ছে। মেসেজটা এরকম হতে পারে যে, দেখুন, আমরা শান্তি বজায় রাখছি, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করে ৯ সেপ্টেম্বর নির্বাচনটা নিশ্চিত করুন। কিন্তু এর সাথেই তো আবার একটা হালকা হুমকির মতো আভাসও আছে, তাই না? যেমনটা আপনি আগেও বলছিলেন, যদি নির্বাচন না হয় তাহলে শিক্ষার্থীরা, মানে জুলাই শিক্ষার্থীরা আবার রাস্তায় নামতে পারে। তার মানে কি এটা যে বক্তারা একই সাথে আন্দোলনটা জারি রাখতেও চাইছেন, আবার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেটাও দেখতে চাইছেন? একটা কন্ট্রোল টেনশন বজায় রাখার চেষ্টা। হ্যাঁ, আপনার অবজারভেশনটা একদম ঠিক। উৎসের বক্তব্যে এই দ্বৈততাটা বেশ পরিষ্কার। একদিকে শান্তি আর দায়িত্বশীলতার কথা বলে তারা নিজেদের পক্ষে একটা মরাল গ্রাউন্ড তৈরি করতে চাইছেন। অন্যদিকে নির্বাচন না হলে আবার কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে প্রশাসন আর প্রতিপক্ষকে চাপে রাখছেন। ব্যালেন্স করার চেষ্টা। একদম। এটা একটা সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা। তারা উৎসবের আমেজটা ধরে রাখতে চান, কারণ নির্বাচনটা তাদের কাছে একটা অ্যাচিভমেন্টের মতো। কিন্তু একই সাথে তারা সতর্কও থাকতে চান যাতে এই অর্জনটা হাতছাড়া না হয়ে যায়। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা শেষ করা যে একটা বড় চ্যালেঞ্জ, তা নিঃসন্দেহে বলাই যায়। তাহলে পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ যদি আমরা টানি, মানে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? এই সব নাটকীয়তা, অভিযোগ, পাল্টা অভিযোগ, এই অবস্থানের পর মূল বিষয়গুলো কি? সো হোয়াট ডাজ দিস অল মিন? আচ্ছা, মূল বিষয়গুলো তাহলে এরকম দাঁড়ায়। ১. চরম বিভ্রান্তি আর আইনি বাধা তৈরি হলেও শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর তারিখেই হচ্ছে। ছাত্রনেতারা তাদের বক্তব্যে এটা নিশ্চিত করেছেন। এটাই আপাতত সবচেয়ে বড় খবর। আচ্ছা। ২. এই নির্বাচনকে বাধা দেওয়ার জন্য এক বা একাধিক সুনির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে, যাদেরকে উৎসে ফ্যাসিস্ট বা তাদের দোসর বলা হয়েছে, ষড়যন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো কিন্তু উৎসের বক্তাদের, আমরা শুধু সেটা রিপোর্ট করছি। অবশ্যই। ৩. শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে যারা জুলাই বিপ্লব নামে পরিচিত সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, তাদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে বিশাল আকাঙ্ক্ষা রয়েছে, আর তারা যে কোনো বাধা রুখে দিতেও দৃঢ়প্রতিজ্ঞ। তারা এটাকে তাদের আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ফসল হিসেবে দেখছেন। আর ৪ নম্বর হল, একই সাথে পরিস্থিতি যেন উত্তপ্ত না হয় আর নির্বাচন প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, সেজন্য শিক্ষার্থীদের শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। এটা একটা কৌশলগত অবস্থান বলে মনে হচ্ছে। এর মধ্যে যেমন ম্যাচিউরিটির ছাপ আছে, তেমনি প্রচ্ছন্ন হুঁশিয়ারিও আছে। অর্থাৎ একদিকে নির্বাচন বানচালের এক বা একাধিক কথিত ষড়যন্ত্রকারী শক্তি, আর অন্যদিকে শিক্ষার্থীদের সম্মিলিত চাপ আর আকাঙ্ক্ষা। এই দুইয়ের টানাপোড়েনের মধ্যেই নির্বাচনটা হতে যাচ্ছে। আর উৎসের ফাইনাল মেসেজ হল, নির্বাচন হচ্ছেই। একদম। উৎসের তথ্যের ভিত্তিতে দেখলে মূল কনফ্লিক্টটা এই দুই শক্তির মধ্যেই। আর সবকিছুর পরেও ফাইনাল মেসেজ হিসেবে যেটা প্রতিষ্ঠা করা হয়েছে তা হল, ডাকসু ৯ সেপ্টেম্বর হচ্ছে। এই ঘোষণার মাধ্যমে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন। আজকের এই আলোচনায় আমরা দেখলাম, ডাকসু নির্বাচন ঘিরে একটা অনিশ্চয়তার মেঘ জমলেও ছাত্রনেতাদের দেওয়া তথ্য অনুযায়ী সেই মেঘ কেটে গেছে এবং ৯ সেপ্টেম্বর নির্বাচন হবার কথা। তবে এর পেছনে রয়েছে নির্বাচন বানচালের গুরুতর অভিযোগ, যা পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে। আবার একই সাথে রয়েছে শিক্ষার্থীদের দৃঢ় সংকল্প এবং কিছুটা কৌশলগতভাবে শান্ত থাকার আহ্বানও। সব মিলে একটা বেশ মিশ্র পরিস্থিতি। ঠিক তাই। আর উৎসে যেহেতু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো অন্য ক্যাম্পাসেও ছাত্র নির্বাচন বাধাগ্রস্ত করার বা গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করার একটা বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে, সেটা কিন্তু একটা গভীর চিন্তার খোরাক দেয়। হ্যাঁ, সেই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন জাগে, দেশব্যাপী ছাত্র সংসদগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়া যখন দীর্ঘদিন পর আবার চালু করার চেষ্টা হচ্ছে বা হবে, তখন ছাত্র সংগঠনগুলোতে বাধার মুখে পড়ার এই যে কথিত প্যাটার্ন, এটা কতটা বাস্তব? যদি বাস্তব হয়,
তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ছাত্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথটা আসলে কতটা মসৃণ হবে? এটা এমন একটা প্রশ্ন যা এই উৎসের বক্তব্যের সূত্র ধরে আমাদের ভাবনায় আসতেই পারে, এবং ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আরও আলোচনার অবকাশ থাকবে।